ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলো মিথ বা লেজেন্ড হিসাবেই আমাদের মধ্যে প্রচলিত। তো এমনই একটি জায়গা কুড়িগ্রামে রয়েছে। ওখানে একটা বিখ্যাত মেলা হয় বহু বছর ধরে, অনেক যুগ ধরে চলছে। ওখানে একটা রাজার বাড়ি ছিল একটা সময়। খরার মৌসুমে তীব্র পানি সংকটে পড়ত পুরো গ্রাম। তো সেই রাজা একটি পুকুর খননের সিদ্ধান্ত নেন। দিনমজুরদের দিয়ে সেই পুকুর খননের কাজ শুরুও করেন উনি। কিন্তু অনেক দূর খোঁড়ার পরেও পানি আর ওঠে না। রাজা আরো গভীর করার নির্দেশ দেন, যে আরো গভীর করতে হবে, তাহলে হয়তো পানি উঠবে। কিন্তু তারপরেও পানি ওঠে না। রাজা বিষয়টি নিয়ে খুব চিন্তায় পড়ে গেলেন। একদিন রাজা স্বপ্নের মধ্যে দেখলেন মহিলা পুরুষ মিশ্রিত গলায় একটা ছায়া অবয়ব বলছে, তুই তোর 2টি মেয়েকে দিয়ে পুকুরের মধ্যে নামিয়ে একটি বিশেষ পূজা করাবি, তারপর দেখবি পানি উঠে যাবে। যেহেতু রাজা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, তাই তিনি এই স্বপ্নের ব্যাপারটি পরের দিন তার অধীনে থাকা মন্দিরের পুরোহিতকে জানান। মন্দিরের পুরোহিত বলেন, তাহলে তো রাজামশাই পূজাটা করাই উচিত। সেদিন দুপুরবেলা থেকে পূজা শুরু করে দেন তারা পুকুরের মধ্যে নেমে। বেশ কয়েকজন মানুষ কিন্তু ছিল সেখানে, যেমন রাজা, তার 2 মেয়ে, যাদের নাম সিন্দুর আর মতি। এরকম আরো অনেকেই ছিল সেখানে। পূজা করার এক পর্যায়ে সবাই লক্ষ্য করে মাটি ফেটে পানি বেরিয়ে আসছে। কিন্তু পানি এত জোরে পুকুরের ভিতরে জমা হচ্ছে যে কয়েক মুহূর্তের মধ্যেই হাঁটু সমান পানি হয়ে যায়। সবাই দৌড়ে পুকুরের উপরে চলে আসে, কিন্তু ঠিক সেই সময় সিন্দুর ও মতি কোনোভাবেই উপরে উঠতে পারেনি, যার ফলে তারা পুকুরে ডুবে যায়। এরপর রাজা তার লোকবল দিয়ে অনেক খোঁজার চেষ্টা করেও এই সিন্দুর ও মতি 2 বোনকে আর খুঁজে পান না। বহু বছর পরেও একটি ঘটনা মানুষ কিন্তু বিভিন্ন সময় দেখেছেন বলে জানা যায়। বহু বছর ধরে নাকি ওই দিনটাতে, যেই দিনে সিন্দুর ও মতি পানির নিচে হারিয়ে গিয়েছিল, 2টো হাত নাকি দেখা যেত পানির উপরে ভেসে উঠত। এখন আর অবশ্য এরকমটা হয় না বলে জানিয়েছেন আমাদেরকে মাসুদ রানা। তো তখন থেকেই প্রতি বছর সিন্দুর মতির নামে একটি মেলা অনুষ্ঠিত হয়ে আসছে সেখানে। এই তো গেল সেই পুকুর রিলেটেড এক মিথ যেটা প্রচলিত রয়েছে সেই কথা। এবার আসি ঘটনায়। ঘটনাটি মাসুদ রানা সংগ্রহ করেছেন ওনার ফ্রেন্ডের কাছ থেকে। মূলত তার দাদার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা। তার দাদারা ছিলেন 4 ভাই। ঘটনার সময়কাল 1950-এর দশকের আশেপাশে কোনো একটা সময় হবে। ওনার ফ্রেন্ডের দাদার বড় ভাইয়ের নাম হচ্ছে আলিম মিয়া। তার বয়স যখন 9-10 বছর, তখন সে তার বাবার কাছে জিদ ধরে যে এই যে সিন্দুরমতি মেলায় যাবে। যেহেতু সিন্দুরমতির মেলার সাথে আমাদের ঘটনার একটা সম্পর্ক রয়েছে, তো সিন্দুরমতি মেলা কিভাবে আসলো এটা বলার জন্যই সেই মিথটা আপনাদেরকে বললাম। তো সিন্দুরমতির মেলায় তো যাবেন। এখন আলিম মিয়া তার বাবাকে বলেছেন মেলায় নিয়ে যেতে, অনেক জোরাজোরি করছে, বাবাও রাজি হন। এখন আলিম মিয়ার বাবার নাম হচ্ছে ভেরু মিয়া। তো এই ভেরু মিয়ার সব থেকে বড় যে সন্তান তিনি হচ্ছেন আজিজ মিয়া। তবে এই আজিজ মিয়ারা আবার 2 যমজ ভাই। এই 2 যমজ ভাইয়ের মধ্যে আগে যিনি জন্ম নিয়েছেন তিনি হচ্ছেন আজিজ মিয়া। তো আর একজন আছে, তার নাম জসিম মিয়া। তবে আজিজ মিয়ার যে যমজ ভাই তার নামটা মাসুদ রানা বলতে পারেন নাই। এই আজিজ মিয়া হচ্ছেন এই মাসুদ রানার ফ্রেন্ডের দাদা। আর মাসুদ রানার ফ্রেন্ডের নাম হচ্ছে রাকিবুল হাসান খোকন। তাদের বাড়ি ওই বিদ্যানন্দ ইউনিয়নেই। তো ভেরু মিয়ার 2 সন্তান বয়স একটু ছোট হওয়ায় তিনি এই আজিজ মিয়া এবং আলিম মিয়াকে নিয়েই সেই মেলার উদ্দেশ্যে রওনা হন। আজিজ মিয়ার যিনি যমজ ভাই আছেন তাকে আর নেন নাই, আর অন্য 2 জন তারা আবার বয়সে ছোট। এই জন্যই মূলত এই আজিজ মিয়া এবং আলিম মিয়াকে নিয়ে সেই মেলার উদ্দেশ্যে রওনা হয়েছেন। যেতে যেতে প্রায় দুপুর হয়ে যায়। তখন হেঁটেই যেত সবাই। 7-8 কিলোমিটারের রাস্তা ছিল সেই সিন্দুরমতি মেলায় যাওয়ার জন্য। মানে ওনাদের ওই গ্রাম থেকে যে ওই মেলায় যাবেন পথটা এতটা দূরত্ব ছিল আর কি। ওই মেলার একদম মাঝখান সেখানে কিন্তু ওই বিশাল পুকুরটা।
1 বা 1.5 একর জায়গা নিয়ে এই পুকুরটা, আর পুকুরের চারদিকে বড় বড় রাস্তা। এই রাস্তার চারপাশ দিয়েই মেলা বসে, অনেক ভিড় হয়, দূর দূরান্ত থেকে লোকজন আসে, যেহেতু অনেক বছরের পুরনো মেলা। পুকুরের চারদিকে বেশ কিছু বটগাছও রয়েছে, বটগাছগুলো বেশ পুরনো। তো তারা মেলায় গিয়েছেন, ঘোরাঘুরি করেন, টুকটাক খাবার খায়, কিছু কেনাকাটা করে। হঠাৎ ভেরু মিয়া লক্ষ্য করেন যে আজিজ মিয়া তাদের সাথে নাই। ভেরু মিয়া ভাবে, হাই হাই, বাচ্চা কই গেল, এত ভিড়ে এই বাচ্চা খুঁজবো কিভাবে। তো তিনি কি করেছেন, আলিম মিয়াকে এক সাইডে একটি বটগাছের নিচে রেখে বলেন যে, আলিম তুই এখানেই থাক, আমি খুঁজে দেখি আজিজ গেল কই। কিছুক্ষণ পর তার বাবা আজিজ মিয়াকে খুঁজেও পান। তিনি আজিজ মিয়াকে নিয়ে সেই বটগাছের কাছে আসেন, কিন্তু এখন দেখা যায় আলিম মিয়া নেই। ওখানে চতুর্দিকে 4 থেকে 5টি বটগাছ ছিল, কিন্তু পুকুরের কোনায় কোনায় একটি করে। তিনি ভাবলেন হয়তোবা অন্য বটগাছের নিচে রেখে গেছেন, বুঝতে পারেন নাই যে আসলে এইটাই সেই বটগাছ কিনা, দেখি অন্য বটগাছের নিচে যাই। তো উনি অন্য বটগাছের কাছে যান। সেখানে গিয়েও আলিম মিয়াকে উনি আর খুঁজে পান না। তিনি ভাবেন কেউ ছেলেকে লোভ দিয়ে আবার নিয়ে গেল নাকি, কারণ ওই সময় নাকি ছেলে ধরা অনেক ছিল। ওনাদের এলাকায় এই টাইপের লোকদেরকে ছাওয়া ধরা বলা হয় আর কি। তো তিনি সবগুলো এই বটগাছের নিচে খোঁজেন, যখন দেখা গেল নাই, এরপর মেলায়ও খুঁজতে থাকেন, কিন্তু না, কোনোভাবেই উনি এই আলিম মিয়াকে আর খুঁজে পান না। কি করবেন, এদিকে মেলার লোকজনও কমে আসছে। উনি কিছু মানুষের ভিড় দেখতে পান একটা জায়গায় দূর থেকেই। উনি সেখানে যান। ওই জায়গাতে বাঁশঝাড়ের মতো একটা জায়গা ছিল আর কি, ওখানে কিছু লোকজন জটলা করে দাঁড়িয়ে আছে। তো উনি ওই জায়গায় ওই আজিজ মিয়াকে নিয়েই গিয়েছেন। গিয়ে দেখেন যে এই আলিম মিয়া ওই বাঁশঝাড়ের মধ্যে অচেতন অবস্থায় পড়ে আছে। মূলত এক লোক সেই দিকটাতে গিয়েছিলেন তার একটা জরুরত স্বার্থে, জল বিয়োগ করার জন্য গিয়েছিলেন। তো ওখানে যেই ঝোপঝাড় বাঁশবাগান এরকম আছে যায়, এখনও ওরকমই প্রায় আছে বলতে হবে। তো তিনি মূলত ওই লোকের মানে ওই লোকটা ওইখানে গিয়ে দেখেন যে এরকম একটা ছেলে পড়ে আছে। এরপর উনি চিৎকার চেঁচামেচি করেন, লোকজন চলে আসে। তো ওই কারণেই ওখানে ওই জটলাটা হয়েছে। তো যাই হোক, ভেরু মিয়া ওখানে গিয়ে দেখেন যে তার ছেলে এটা। তো উনি ছেলেটাকে কোলে করেন। এখন যেহেতু 7-8 কিলোমিটার পথ, এইভাবে কোলে করে পায়ে হেঁটে আসাটাও বেশ কষ্ট, এবং তাড়াতাড়ি বাড়িতে ফেরার আসারও একটা ব্যাপার ছিল। তো উনি ওই সময় একটা ঘোড়ার গাড়ির ব্যবস্থা করে আজিজ মিয়া, তারপর ভেরু মিয়া, আলিম মিয়া, এই 3 জন ফেরত আসেন। আলিম মিয়ার তো অচেতন অবস্থা, তখন ছোট মানুষ। বাড়িতে ফিরে আলিম মিয়াকে জ্ঞান ফেরানোর চেষ্টা ওনারা করেন। তারা খেয়াল করেন এই আলিম মিয়ার গালে থাপ্পড়ের একটা দাগ, এবং গালটা ফুলে লাল হয়ে আছে। তো যাই হোক, কিছুক্ষণ পর ঠিকঠাক মতো আলিম মিয়ার জ্ঞানও ফেরে, ঝাড়ফুঁকও করতে হয় নাই, জ্ঞান এমনিতেই ফেরত আসে। আলিম মিয়াকে জিজ্ঞেস করা হয় কি হয়েছিল। তা আলিম মিয়া বলেন যে, আমি তো এই জল বিয়োগ করার জন্য ওই বাঁশঝাড়ের ঝোপের কাছে যাই, জল বিয়োগ করিও, হঠাৎ করে কে যেন আমাকে একটা থাপ্পড় মারে, এরপর আমি আর কিছু বলতে পারি না। মূলত এই কথা শোনার পর এই ভেরু মিয়া এক ইমাম সাহেবের কাছ থেকে পানি পড়া এনে দেন। রাতের বেলা আলিম মিয়া ঘুমিয়ে আছে। হঠাৎ করে এই আলিম মিয়া সাপ সাপ বলতে বলতে ঘুম থেকে উঠে চিল্লাতে থাকে। তার বাবাও উঠে যায়। ভেরু মিয়া ও আলিম মিয়া এক খাটে ঘুমাতেন, আর ভেরু মিয়ার স্ত্রী বাকি 3 সন্তানকে নিয়ে আর এক খাটে ঘুমাতো। তাদের ঘর 2টা ছিল, কিন্তু এই একটা ঘর থেকে আর একটা ঘরের ভিতরে ঢোকার আবার রাস্তা ছিল। তো ভেরু মিয়া উঠে জিজ্ঞেস করে যে হয়েছেটা কি। তো আলিম মিয়া বলেন যে, আব্বা, আমি স্বপ্নে একটা বড় লাল রঙের সাপ দেখেছি, সাপটা আমাকে তাড়া করছে। ভেরু মিয়া বলেন, আরে এসব কিছু না, ঘুমাও। রাতটা ওভাবে পার হয়ে যায়, সবাই আবার ঘুমিয়ে পড়েন। পরের দিন থেকে আলিম মিয়ার খুব জ্বর। সকালবেলা এক ডাক্তারকে নিয়ে আসা হয়, উনি গ্রাম্য ডাক্তার ছিলেন, উনি কিছু ওষুধ দিয়ে যান। তো সেদিন দুপুরবেলা সবাই তো বাইরে কাজ করছে, আর জ্বরে কাতরাচ্ছিল যেহেতু এই আলিম মিয়া তার ঘরে আছে, ঘুমাচ্ছিল ওই সময়। এই ভেরু মিয়া ওই ভর দুপুরবেলা ছেলের কি অবস্থা এইটা দেখার জন্য ছেলের ঘরে যখনই ঢুকেছেন, তখনই উনি দেখতে পান লাল রঙের একটা মোটা সাপ, 6 থেকে 7 হাত লম্বার মতো হবে আর কি। এই সাপটা আলিম মিয়ার শরীরের উপরে শুয়ে আছে, মনে হচ্ছে তাকে পেঁচানোর চেষ্টা করছে। তো
তবে আক্রমণাত্মক মনে হচ্ছে না। এখন ছেলের গায়ের উপর এই রকমের একটা সাপ দেখে বাবা তো ভয় পাবেন, এটাই স্বাভাবিক। তো উনি কি করেছেন, দৌড়ে একটা লাঠি নিয়ে আসছেন। লাঠি দিয়ে এখন যদি ওনার ছেলের শরীরের উপর আঘাত করেন, সেই আঘাতটা তো ছেলের গায়েও লাগবে। এই জন্য কি করছেন, ওই লাঠির আগায় সাপটাকে ঢুকিয়ে সাপটাকে ছুঁড়ে দরজার বাইরে ফেলে দেন। একদম উঠোনে গিয়ে সাপটা পড়ে। এরপর উনি আর দেরি না করে হাতের ওই লাঠি দিয়ে ওই সাপটাকে সজোরে আঘাত করতে থাকেন। সাপটা উঠোনে পড়ে যাওয়ার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ভেরু মিয়া পালানোর কোনো সুযোগ দেয় নাই। পিটাতে পিটাতে সাপটাকে মেরেই ফেলেন। শুধু যে মেরে ফেলেছেন তা না, মারার পরও সাপটার মাথা থেতলে দেন, লেজও থেতলে দেন। অনেকের মধ্যে একটা ধারণা আছে যে সাপের মাথাটা থেতলে দিতে হয়, তা না হলে সেটা আবার জীবিত হয়ে যায়। আবার শুধু মাথা থেতলে দিলে হয় না, লেজটাও থেতলে দিতে হয়, এরকম অনেকের মধ্যে একটা ধারণা আছে। মূলত ওই ধারণা থেকে উনি এই কাজটি করেন। তারপর আশেপাশের বাড়ি থেকে লোকজন আসে, তাদেরকে দেখেন, এই দেখো এরকম একটা সাপ ঘরে ঢুকছিল, আলিম মিয়ার শরীরের উপরে উঠছিল, এই যে আমি তো এরকম করছি। এই বলে রাগে ওই ভেরু মিয়া সেই মরা সাপটিকে আবারও পেটাতে থাকেন। তো লোকজন বলে, আরে ভেরু মিয়া থামো থামো, এটা কি করলাম, ভর দুপুরবেলা এরকম একটা সাপ মারলা, আগে কখনো এই লাল রঙের সাপ তুমি দেখছো? এইটা যদি জিনপরি হয় তাহলে তো সর্বনাশ। এ কথা শোনার পর ভেরু মিয়া বলেন, ভর দুপুরবেলা হয়েছে তাতে কি হয়েছে? ওকে কি আমি রেখে দিয়ে বিকেলবেলা আবার সন্ধ্যার পরে মারবো নাকি? আমার ছেলের শরীরের উপরে উঠছে, যদি কামড় দিত আমি কি এটা দেখে দেখে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আর দেখে দেখে মজা নিব? এটা কি হইতে পারে নাকি? আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করছি। এরপর উনি কি করেন, ওই সাপটিকে পাশে যে নদী রয়েছে, তিস্তা নদী, সেখানে ফেলে দেন। ওই রাতে এই ভেরু মিয়া একটা স্বপ্ন দেখেন যে অনেকগুলো সাপ আলিম মিয়াকে পেঁচিয়ে ধরে আছে, আর দুইটা বড় বড় বিশাল দেহী সাপ ভেরু মিয়াকে বলছে, এরে ভেরু মিয়া, কাজটা কি ঠিক করলি? আমার বুকের ধন খালি করে দিলি? তোরও তো বাচ্চা কাচ্চা আছে, আমার বাচ্চা তো তোর বাচ্চার ক্ষতি করতে আসে নাই, শুধু দেখতে আসছিল। তুই এরকম একটা কাজ করতে পারলি? এবার দেখ আমরা কি করি, তোদের কাউকে আমরা ছাড়বো না। এরকম আরো কিছু কথা বলে। এরপর ভেরু মিয়ার ঘুম ভেঙে যায়। উনি ভাবলেন হয়তো আজ এত বড় একটা সাপ মেরেছেন, অনেকে অনেক কথা বলেছেন জিনপরি হয় কিনা, এই জন্য হয়তো ভুলভাল দেখেছেন আর কি। তারপর উনি আবারও ঘুমিয়ে পড়েন। এভাবে কেটে যায় 2-3 দিন। একদিন রাত্রে এই ভেরু মিয়া ঘুমিয়ে আছেন, হঠাৎ করে সাপের হিস হিস শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি তো ভয় পেয়ে উঠে বসেন, ভাবলেন যে ঘরে সাপ ঢুকলো নাকি। তো উনি বুঝতে পারলেন যে ঘরের বাইরে বেড়ার ওপাশে সাপের হিস হিস আওয়াজ আসছে। উনি উঠে হারিকেনের আলোটা বাড়িয়ে হাতে একটি লাঠি নিয়ে বের হন, কিন্তু আশেপাশে উনি কিছুই দেখতে পান না। এভাবেই ওই রাতটা কেটে যায়। পরের দিন তিনি আর তার স্ত্রী উঠোনে কাজ করছিলেন, আর আলিম মিয়া ও আজিজ মিয়া তারা তাদের ভাইদের সাথে মাঠে খেলা করছিলেন। হঠাৎ আজিজ মিয়া দৌড়ে এসে বলতে থাকে, আব্বা তাড়াতাড়ি আসো, ভাইকে সাপে কেটেছে। ভেরু মিয়া দৌড়ে যান ছেলের কাছে, গিয়ে দেখেন এই আলিম মিয়া মাটিতে শুয়ে চিৎকার করে বলছে, ওরে মরে গেলাম রে, মরে গেলাম রে, আমার গা পুড়ে যাচ্ছে। তখন তাকে ধরাধরি করে তাড়াতাড়ি একজন ওঝার কাছে নিয়ে যাওয়া হয়, যিনি সাপে কাটা রোগীর চিকিৎসা করতেন, বিষ নামাতে পারবেন। তো তিনি ওই এলাকার এক নাম করা ওঝা ছিলেন আর কি, তার নাম ছিল আইনাল ফকির। তো তার কাছে নিয়ে গেলে উনি অনেকক্ষণ চেষ্টা করেন বিষ নামানোর জন্য, কিন্তু তিনি ব্যর্থ হন। তিনি বলেন, আমার জীবনে এমন রোগী দেখি নাই, আমি তো সাপের বিষ অনায়াসে নামাতে পারি, সেই বিদ্যা আমার জানা আছে, কিন্তু একে তো কোনোভাবেই আমি ঠিক করতে পারছি না। তখন ওই আইনাল ফকির ওই যে আজিজ মিয়া তাকে জিজ্ঞেস করেন যে, এই এরা আসলে কি সাপে কাটছে, তুই দেখছিস? আলিম মিয়া তো ওই সময় ব্যথায় কান্না করছিল, খুব অস্থির অবস্থা তার। আজিজ মিয়া তো কিছু বলতে পারে না। ওই অবস্থাতেই আলিম মিয়া বলতে থাকে যে খেলতে খেলতে হঠাৎ করে নাকি একটু দূরের ধান ক্ষেতের মাঝে ঢুকে পড়ে, ওই যে চোর পুলিশ খেলা আর কি। তখন হয়েছে কি, হঠাৎ করে কোত্থেকে বড় একটা সাপ এসে কামড় দেয়, একটা লাল রঙের সাপ, এত বড় সাপ সে আগে কখনো দেখে নাই। এই কথা শোনার পর আইনাল ওঝা বলেন যে, ভেরু ভাই, আমার মনে হয় না এটা সাপে কাটা, যা সন্দেহ করছিলাম তাই। সাপে কাটা হলে আমি কিছু একটা ব্যবস্থা করতে পারতাম, এটা আমার কাজ হবে না,
কারণ আমার কাজ হচ্ছে সাপে কাটা রুগীকে নিয়ে, আমি তো এরকম ঝাড়ফুঁক করি না। তুমি দ্রুত ভালো একটা হুজুর বা কবিরাজকে দেখিয়ে নাও, তা না হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, সময় নষ্ট করো না। তো ওই দিন রাতে একজন কবিরাজকে নিয়ে আসা হলে তিনি বাড়িতে ঢোকার আগেই থেমে যান এবং বলেন যে ভেরু ভাই আমাকে মাফ করবেন, এই কাজ আমার দ্বারা হবে না। এই বলে উনি একটু দেরি না করে ওখান থেকে চলে যান। এদিকে বিষের যন্ত্রণায় আলিম মিয়ার তো অবস্থা খারাপ। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ওই রাত্রেই আলিম মিয়া মারা যান। পরিবারে নেমে আসে শোকের ছায়া। আশেপাশের বিভিন্ন লোকজন বলতে থাকে, দেখছো ভেরু মিয়া কি হইলো, সেদিন ওই সাপটা মারলা, আজ তোমার ছেলে মরলো। বলছিলাম না যে এইভাবে ভর দুপুরে তোমার সাপটা মারা উচিত হয় নাই, আর ওই সাপটাও স্বাভাবিক সাপ ছিল না, এটা তো দেখেই বোঝা যায়। তুমি তো কথা শুনলাই না, উল্টা মৃত সাপটাকেও আরও কতবার আঘাত করলা, কাজটা তো ভালো হয় নাই। ভেরু মিয়া বুঝতে পারেন যে আসলেই কোনো একটা বিপদ উনি ডেকে এনেছেন। উনি কোনো কথা না বলে ওই সময় চুপ করে থাকেন, সকলের কথা শোনেন। কি করবেন, আসলে বলার তো কিছু নাই ওই সময় ওনার। এবার তিনি পরের দিন রাত্রে আর একটা স্বপ্ন দেখেন। উনি স্বপ্নে দেখেন আজিজ মিয়াকে অনেকগুলো সাপ জড়িয়ে রেখেছে, আর দুইটা বড় লাল সাপ বলছে, ভেরু মিয়া রে, এখনো আরো অনেক লাশ দেখা বাকি আছে তোর, তারপর তুই নিজেও লাশ হবি। এই ভয়ঙ্কর স্বপ্নটা দেখার পর আবারও তার ঘুম ভেঙে যায়। এবার তিনি আবারও শুনতে পান ঘরের বাইরে সাপের হিস হিস শব্দ। তিনি ভয়ে বিছানা থেকে নামারই সাহস পান না। এই সাপের হিস হিস শব্দের মধ্যেই তিনি কিছু কথা শুনতে পান। মনে হচ্ছে ওই হিস হিস শব্দের মাঝেই কেউ বলছে, মরবি মরবি, সবাই মরবি। এরপর আর কোনো শব্দ শুনতে পান না। এইভাবেই সেই রাতটা শেষ হয়ে যায়। পরের দিনের কথা, তার স্ত্রী সন্ধ্যাবেলায় রান্নাঘরে রান্না করছিলেন। সাধারণত গ্রামে দেখা যায় কি সন্ধ্যার আগেই রাতের রান্নাগুলো শেষ হয়ে যায়। তো ভাত যখন রান্না করেছেন, ভাত রান্না করার পর ভাতের যে মার বা ফ্যান বলি, এটা তো ফেলে দিতে হয়। তো একটা বিশেষ পদ্ধতিতে ভাতের মার বা ফ্যান আগে ঢালতে হয়, এরপরে সেই মার বা ফ্যানটা বাইরে ফেলে দিতে হয়। উনি তো ভাত রান্না করেছেন, একটা পাত্রে সেই ফ্যানগুলো ঢেলেছেন। তো ওই মারগুলো বা ফ্যানগুলো ফেলার জন্য উনি একটা জায়গা যাবেন আর কি, পাশে একটা খাদের মতো আছে, ওইখানে ফেলবেন। এমন সময় উনি দেখতে পান একটা মহিলা অবয়বের মতো, শাড়ি পরা, হাত পা সবকিছুই মানুষের মতো, কিন্তু ঠিক গলা থেকে মাথা পর্যন্ত সাপ ফণা ধরলে যেরকম চ্যাপ্টা হয়ে থাকে না, ওই রকম মাথা। এটা দেখে উনি ভয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যান। কি করতে হবে উনি বুঝতে পারেন না। উনি ভয়ে কি করছে, তার হাতে যেই গরম ভাতের মাছ ছিল সেটা ছুঁড়ে মারছে ওই অবয়বটার দিকে, আর জোরে চিৎকার দিচ্ছেন, এ রে, কে কোথায় আসরে, তাড়াতাড়ি আসরে, কি একটা জিনিস এখানে দাঁড়ায় আছে। এই ভাতের গরম মার গিয়ে পড়েছে ওই অবয়বটার একদম মুখের উপরে। এরপরেই ওই অবয়বটা একটা চিৎকার দিয়ে উধাও হয়ে যায়। তো ভেরু মিয়ার স্ত্রীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। এই ভেরু মিয়ার অন্য ভাইদের বাড়িও ছিল তো পাশাপাশি, তারাও ছুটে আসে, এসে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ভেরু মিয়ার স্ত্রী সবকিছু খুলে বলেন। সেদিন রাত্রে ভেরু মিয়া একটা হাট করে, ওই হাটের নাম হলো ডাংরার হাট, ওই ডাংরার হাট করে বাসায় ফিরছিলেন। তো আগের রাস্তা ছিল নদীর পাড় দিয়ে। তিনি যখন নদীর পাড়ে এসে পড়েছেন, তিনি লক্ষ্য করেন তার সামনে একজন লোক হেঁটে যাচ্ছে। তিনি অন্ধকারের মধ্যেই সালাম দিলেন আর জিজ্ঞেস করলেন, কে ভাই ওখানে? তখন ওই লোকটি কোনো উত্তর দিল না, সালামের জবাবও দিল না। লোকটি হাঁটছে কিন্তু আগে আগে, ভেরু মিয়া পিছনে পিছনে। হঠাৎ করে কোথা থেকে যেন সাপের হিস হিস শব্দ ভেসে আসতে থাকে। ভেরু মিয়ার কাছে ওই সময় লাইট ছিল না, চাঁদের আলোতেই উনি পথ চলছিলেন। তবে চাঁদের আলো বেশ ভালো থাকায় ভেরু মিয়া ওই লোকটিকে স্পষ্টই দেখতে পাচ্ছিলেন। ভেরু মিয়া লক্ষ্য করেন লোকটির আকার মনে হচ্ছে ধীরে ধীরে বাড়ছে। এভাবে দেখতে দেখতে লোকটির আকার রাস্তার পাশে থাকা একটা মাঝারি সাইজের নারকেল গাছের সমান হয়ে গেছে। ভেরু মিয়া ভয়ে নিজের অজান্তেই চিৎকার দিয়ে ফেলেন। তখনই ওই লোকটি পেছন ফিরে তাকায়। ভেরু মিয়া দেখতে পেলেন লোকটির সারা শরীর মানুষের মতো, হাত পা সবকিছু মানুষের মতো, দেহ মানুষের মতো, কিন্তু গলা থেকে মাথা পর্যন্ত সাপ ফণা তুললে যেরকম হয় না, ওই রকম।
ওই সময় ওই অবয়বটি হাসতে থাকে আর বলে, তুই আমার বুকের ধন কেড়ে নিয়েছিস, এবার যাবি কই রে ভেরু মিয়া? যখনই এটা বলেছে তখন ভেরু মিয়া কি করেছেন, ঘুরে উল্টো দিকে দৌড় দিয়েছেন আর চিৎকার দিয়ে আল্লাহর নাম নিচ্ছেন। ভেরু মিয়া কিন্তু বুঝতে পারছেন ওই অবয়বটা তার পেছন পেছন আসছিল, সেটাও দৌড়ে দৌড়ে আসছে। সে যে দৌড়ে দৌড়ে আসছে, ধূপধাপ শব্দ হচ্ছে মাটির উপরে, সেটা কিন্তু স্পষ্ট ভেরু মিয়ার কানে আসছিল। ভেরু মিয়া এটা দেখে তো আরো ভয় পেয়েছেন। তিনি তো প্রাণপণে দৌড়াতে থাকেন। নদীর পার, আশেপাশে লোকজনও কম, তার চিৎকার শোনার মতো আসলে কেউ নাই। দৌড়াতে দৌড়াতে হাতে থাকা বাজারের ব্যাগের সাথেই উনি হোঁচট খেয়ে পড়ে যান। আর অনেক স্পিডে দৌড়ানোর জন্য পড়ে গিয়ে তার পায়েও কিন্তু অনেক আঘাত পেয়েছিলেন উনি। তিনি যে উঠে আবার দৌড়াবেন তার শক্তি ছিল না। এবার ওই পিশাচটাও তার কাছে চলে এসেছে, ঠিক ওই একই অবয়বে। আবারও ভয়ঙ্কর একটা অট্টহাসি দিয়ে ওই অবয়বটা বলে যে, দেখলি দৌড়েকে পার পালি, এখন তো ধরা পড়ে গেলি। এবার ভেরু মিয়া দেখেন সেই আগের মতো ওই যে মানুষের অবয়ব আর মাথার দিকটা সাপের মতো, বিষয়টা এরকম না। মনে হচ্ছে এটা ভয়ঙ্কর এক দানব আকৃতির কিছু একটা, সারা শরীরে লোম, চোখ দুইটা আগুনের মতো, পায়ের নখগুলো অনেক বড় বড়। এবার ওই দানবটি আকারে আস্তে আস্তে ছোট হতে থাকে, একটা মানুষের আকৃতি ধারণ করবে এরকমটা মনে হচ্ছিল আর কি। ওই অবস্থাতেও ভেরু মিয়া হামাগুড়ি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। এরপর দানব খোপ করে তার এক পা চেপে ধরে, আবারও ভয়ঙ্করভাবে হাসতে থাকে। ভেরু মিয়া আসলে হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করলেও সফল হয় না। ওই অবয়বটি ভেরু মিয়ার পা ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে নদীর পাড়ের দিকে। ওই অবস্থাতে হয়েছিল কি, দুইজন লোক ওনারা আবার মাছ ধরতে আসছিলেন। ভেরু মিয়া তো চিৎকার করছিলেন যে, কে কোথায় আসো, বাঁচাও বাঁচাও। ওই দুইজন লোক দূর থেকে বলে, এই ওখানে কে রে, কে ওখানে, কি হয়েছে? আর তখনই মূলত ওই অবয়বটি ভেরু মিয়াকে ছেড়ে দিয়ে চলে যায়। মূলত ওই সময় পানিতে চুবিয়ে ভেরু মিয়াকে মেরে ফেলতো, কিন্তু দূর থেকে ওই লোক দুটো চিৎকার চেঁচামেচি করছিল। তো পরবর্তীতে ভেরু মিয়া চিৎকার দিয়ে ওঠে যে, ভাই এদিকে আসো, আমি বিপদে পড়ছি। তখন ওই দুটো লোক দ্রুত ভেরু মিয়ার কাছে চলে যায়, ভেরু মিয়াকে উদ্ধার করে। তখন মাছ ধরা কিছুটা স্থগিত রেখে ভেরু মিয়াকে ওই দুজন লোক বাসায় দিয়ে আসে। ওনার মতো মাছ ধরার জন্য আসছিলেন আর কি। তো ওই রাত্রে কিন্তু আর কোনো ঘটনা ঘটে নাই, ওই রাত্রের ঘটনা ওখানেই শেষ। পরের দিন ভেরু মিয়ার তৃতীয় ছেলে, মানে আর একটা ছেলে ছিল, তো এই ছেলেটার আসলে নামটা যে কি নির্দিষ্ট করে বলা মুশকিল। আমরা শুরুর দিকে নাম বলেছি, তো আসলে নাম ফিক্সড হওয়াটাও একটু মুশকিল। শুধু আজিজ মিয়া এবং আলিম মিয়ার নামটা ফিক্সড আর কি। তো যাই হোক, এই ছেলেটা কি করেছে, যে পুকুর পাড়ে কিছু গাছ থাকে না, হেলানো থাকে পুকুর পাড়ে গাছ। আমরা দেখেছি যে বড়ই গাছ, তারপরে নারকেল গাছ, আম গাছ, জাম গাছ। দেখা যাচ্ছে কি যে আরবি যে একটা বর্ণ র, ঝা, দাল, লাল, তো এরকম আরবি র বর্ণের মতো কিন্তু অনেক গাছ থাকে, কিছুটা বেঁকে আবার উপরে উঠে যায়। পুকুর পাড়ে এই ধরনের গাছ অনেক দেখা যায়। তো এই ধরনের গাছে দেখা যায় কি যে বাচ্চারা উঠে ওই গাছের মাথায় উঠে লাফ দেয় পানির মধ্যে। তো এভাবে কিন্তু বেশ মজার খেলা, আমরাও ছোটবেলায় খেলেছি। তো ওরাও ওইভাবে খেলছিল। ওই তৃতীয় যে ছেলেটা, সে মূলত ওই অন্য বন্ধুদের সাথে খেলছিল। তো এরকম লাফ দিচ্ছে, আবার উঠে আবার গাছে যায়, আবার লাফ দেয়। তো একজন লাফ দেওয়ার পর সে ওইখান থেকে না সরা পর্যন্ত আরেকজন লাফ দেয় না। আরেকজন লাফ দিলে তো ওর গায়ের উপর পড়তে পারে, পানির নিচে গায়ের উপর পড়লে তো আর ব্যথা পাবে, সে পানির নিচে আছে। তো ও লাফ দেওয়ার পর আরেকজন লাফ দেওয়ার জন্য রেডি হয়ে আছে, কিন্তু ওই ছেলে আর ওঠে না। চিন্তা করছে যে কি ব্যাপার, কি হলো, ওঠে না কেন, সরে না কেন এখান থেকে, নাকি মজা করছে। তো 1 মিনিট 2 মিনিট এরকম করতে করতে অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু পানিতে সে আর ওঠে না। 15 মিনিট পার হয়ে গেছে, 30 মিনিট পার হয়ে গেছে, কিন্তু সে আর ওঠেই না। এদিকে ওরাও কি করেছে, ওই জায়গায় গিয়ে, মানে যেখানে ঝাঁপ দিয়েছে ওখানে গিয়ে ওকে খোঁজার চেষ্টা করে, আশেপাশে খোঁজে, পায় না। এরপর চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। আশেপাশের মানুষজন সহ ভেরু মিয়াও তার স্ত্রীও পুকুর পরে আসে, শুরু হয়ে যায় খোঁজাখুঁজি।
সকলেই খুঁজছিলেন। তাদের মধ্যে একজন বলে, এই মনে হয় কিছু একটা পাইছি রে। ওই জায়গায় দ্রুত অন্য লোকরা ছুটে যান তাকে হেল্প করতে। মূলত কাদার মধ্যে উনি কোনো কিছুর অস্তিত্ব টের পান। এরপর ডুব দিয়ে কাদার মধ্যে থেকে একটা মানুষের দেহ উঠানো হয়। সকলে চিন্তা করেছিলেন ছেলেটা মনে হয় বেঁচে আছে, তার পেট থেকে পানি বের করলে হয়তোবা সুস্থ হতে পারে। কিন্তু দেখা গেল ভীরু মিয়ার এই ছেলের পেটে আসলে কোনো পানিই নাই, সারা শরীর কাদায় মাখা। মারা গেছে ছেলেটি। মূলত এই বডিটা কাদার মধ্যেই পোতা ছিল। এই দৃশ্য দেখে ভীরু মিয়ার স্ত্রী তো সেন্সলেস হয়ে পড়েন। লাশ দাফন করা হয়। ভীরু মিয়া বলেন যে না, এভাবে আর চলতে দেয়া যায় না। সেদিন রাত্রেই এক কবিরাজকে আনা হয়। কবিরাজ বাড়ির ভেতরে ঢোকার আগেই বলেন যে আপনারা এই বাড়িতে আসেন কিভাবে? এই বাড়ি তো থাকারই যোগ্য না, ভাই আমাকে দিয়ে হবে না, আমি গেলাম। ভীরু মিয়া বলতে থাকেন, আরে ভাই কি হয়েছেন তো বললে তো যান। কবিরাজ এই কথাটা কোনো উত্তর না দিয়ে হন হন করে হেঁটে চলে যান। তো এরপর আরো অনেক কবিরাজকেও দেখানো হয়, কেউ বাড়িতে আসে না। এই মাসুদ রানার নানির বাড়ির এলাকায় এক ছেলে আছে যে নিজেকে কবিরাজ বলে দাবি করত। কেউ কেউ তাকে ভণ্ড বলতো। সেই ছেলেটার বয়সও কম ছিল, এই 16-17 বছর ছিল আর কি। তো সেই ছেলে বলতো যে তার সাথে একটা পরী আছে, তাকে দিয়ে সমস্যার সমাধান করে। তো সেই ছেলে হঠাৎ করে ভীরু মিয়াদের বাসায় আসে এবং বলতে থাকে, আমি আপনাদের বাসার সমস্যার সমাধান করে দিতে পারবো, আমাকে এত টাকা দিতে হবে। মানে কত টাকা চাইছিল সেটা জানা যায় না, তো বেশ ভালো অঙ্কের টাকাই চেয়েছিল আর কি। তো বাড়ির লোকজন তো খুশি, যাক এবার একজন তো পাওয়া গেল, ভণ্ড হোক যাই হোক। আগের ভালো কবিরাজগুলো তো বাড়ির এই ত্রিসীমানায় ঢুকতে চায় নাই, আর এতে তাও আসছে। ঠিক আছে, দেখি কি করতে পারে সে। তো ওই ছেলেটা একটা নামাজের পার্টি নিয়ে মেইন ঘরে প্রবেশ করে। ভীরু মিয়াদের যে মেইন ঘরটা, ভেতরে আর কেউ ছিল না। তো ছেলেটি কি করে, বিভিন্ন ধরনের মন্ত্র, এটা কি হিন্দি ভাষায় না আরবি ভাষায় এটা বুঝতেও পারে নাই। এটা যে কোরআনের আয়াত না, এটা বুঝতে পেরেছিলেন, এতটুকু বুঝ তাদের ছিল। মানে সে তার মতো করে বিভিন্ন জিনিস আওড়াচ্ছে, জোরে জোরে পড়ছে। হঠাৎ ঘরের ভেতর থেকে ধস্তাধস্তির আওয়াজ পাওয়া যায়। বাইরের লোকজন সেটা শুনছে। ওই ঘরের ভিতরে ঢোকার নিষেধ ছিল, ছেলেটি নিষেধ করেছিল। এইভাবে 10 মিনিট চলার পর ছেলেটি চিল্লাতে থাকে, এ রে আমারে বাঁচাও, রে আমারে বাঁচাও, তাড়াতাড়ি আসো। তখন বাড়ির লোকজন ভেতরে ঢোকে। দরজাটা ভেতর থেকে লাগিয়ে রেখেছিল ওই ছেলেটা। তো দরজা ভেঙে ভিতরে ঢোকে, দেখা যায় যে ছেলেটা ছটফট করছে, জ্ঞান নাই বলে মনে হচ্ছে। তো তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়, একটু সুস্থ করার চেষ্টা করা হয়। যখন কিছুটা সুস্থ হয়েছে, মানে জ্ঞান ফেরত এসেছে, কথা বলতে পারছে, তখন দেখা যায় ছেলেটা হাঁটতে পারছে না, আর কথাটাও জড়িয়ে যাচ্ছে। তো ওই ছেলেটার যে বাসা, সেই বাসায় তাকে রেখে আসা হয়। ওই সময় জানা যায় নাই যে ঘরের ভিতরে আসলে হয়েছিলটা কি। 2-3 দিন টুকটাক সমস্যা হয়েছিল বাড়ির আশেপাশে, মানে ভীরু মিয়াদের বাড়ির আশেপাশে সমস্যা হয়েছিল, যেটা অন্যান্য সময় হয়েছিল। তবে বড় ধরনের কোনো সমস্যা হয়নি। তবে 2-3 রাত পর ঘটে আর একটা ঘটনা। এই ভীরু মিয়ার স্ত্রী রাতের বেলা গিয়েছেন ওয়াশরুমে। তো ওয়াশরুমটা ছিল বাসা থেকে উত্তর পাশে বাঁশঝাড়ে ঘেরা একটা জায়গায়। ওটা একটা ঝোপ জঙ্গলের মতো জায়গা। তো এখনও নাকি ওই যে ঝোপ জঙ্গলের মতো জায়গাটা এখনও ওরকমই আছে। তো যাই হোক, তো তিনি ওয়াশরুমে যাওয়ার পর ফ্রেশ হন। ফ্রেশ হওয়ার পর যখন ওয়াশরুম থেকে বের হয়েছেন, উনি হাতে একটা কুপি নিয়ে গিয়েছিলেন, মানে কুপি বাতি, ল্যাম্প বলি আমরা যেটা, বা ল্যাম্পও বলি অনেক এলাকায়। হঠাৎ করে কি হয়, তার এই কুপিটা নিভে যায়। আমাদের সামনে যদি কোনো আলো থাকে, হঠাৎ করেই যদি সেই আলোটা নিভে যায়, তখন কিন্তু সামনে আমাদের অনেকটাই অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। যদিও বা চাঁদের আলো থাকে, তারপরেও কিন্তু অল্প কয়েক সেকেন্ডের জন্য আমরা কোনো কিছু দেখতে পাই না। এটার সায়েন্টিফিক ব্যাখ্যাই আছে। যেমন আমরা বাইরের রোদ থেকে যদি হঠাৎ করে ঘরে ঢুকি, ঘরটা যদি একটু অন্ধকারাচ্ছন্ন হয়, তখন কিন্তু আমাদের পুরো ঘরটাই মনে হয় যে একদম অমাবস্যার অন্ধকারের মতো। কিছুক্ষণ পর আস্তে আস্তে চোখে ওই বিষয়টা সহনীয় হয়ে যায়, তখন আমরা অনেক কিছু দেখতে পারি। তো ওরকমটাই হয় আর কি। হঠাৎ করে নিভে যাওয়ার পর উনি ওরকম কিছুক্ষণ দেখতে পাচ্ছেন না। তো উনি বাড়ির রাস্তা অনুমান করে হাঁটা দিয়েছেন বাড়ির দিকে। তো উনি 8 থেকে 10 মিনিট হেঁটেও বাড়ির দেখা আর পান না, কিন্তু তার ওয়াশরুম থেকে বাড়িতে ঢুকতে 30 সেকেন্ড লাগবে। এবার
হঠাৎ করে পেছন থেকে এক মহিলার কণ্ঠ ভেসে আসে। তিনি পেছনের দিকে তাকিয়ে দেখেন, ওই যে সেদিন রান্না করার সময় একটা অবয়ব দেখেছিলেন, সেই অবয়বটা। মাথার অংশটা শুধু সাপের মতো, কিন্তু এই মাথার অংশের একটা জায়গা মনে হচ্ছে ঝলসানো, পুড়ে গেছে। এইটা উনি যখনই দেখেছেন, উনি দিয়েছেন এক দৌড়, উল্টো দিকে দৌড় দিয়েছেন। আসলে উনি যে একটা গোলক ধাঁধায় পড়ে গেছেন এটা তখনও বোঝেন নাই। যখন বুঝতে পারলেন তখন তো অনেক দেরি হয়ে গেছে। উনি যখনই উল্টো দিকে ঘুরে দৌড় দিয়েছেন, উনি যেদিকেই দৌড় দিয়ে যান হঠাৎ করেই ওই অবয়বটা তার সামনে এসে পড়ে। আবার ওইখান থেকে ঘুরে অন্যদিকে দৌড় দেন, সেখানে ওই অবয়বটা সামনে এসে পড়ে। তার বাড়ি থেকে যে উনি কতটুকু দূরে আছেন এটা উনি বুঝতে পারছিলেন না। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াচ্ছিলেন, কিন্তু দৌড়ে লাভ হয় না, বারবার ওই অবয়বটা সামনে এসে পড়ে। একটা পর্যায়ে ওই অবয়বটি ভেরু মিয়ার স্ত্রীর চুলোর মুঠি ধরে শূন্যে তুলে ফেলে। আবার ওইদিকে এই ভেরু মিয়া দেখেন যে তার স্ত্রী অনেকক্ষণ হলেও ওয়াশরুমে গেছে, এখনো আসে না। এমনিতে তো বাসায় বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তো উনি কি করেছেন, হারিকেনটা নিয়ে খোঁজার জন্য বের হয়েছেন। দেখলেন যে ওয়াশরুমেও সে নাই, ওয়াশরুমের দরজা খোলা, কোথায় গেল? সন্দেহ লাগে ওনার মনের মধ্যে। উনি আশেপাশে খুঁজতে খুঁজতে মোটামুটি বাড়ি থেকে 4-5 মিনিট দূরের রাস্তায় গিয়েছেন। তো ওইখানে যাওয়ার পর ধুপ করে একটা শব্দ উনি পান, মনে হলো উপর থেকে কিছু একটা পড়লো। তো কি পড়লো ওই দিকটাতে যখন উনি গিয়েছেন ওই শব্দের উৎসটাকে ফাইন্ড আউট করে, তখন উনি ওইদিকে গিয়ে দেখেন তার স্ত্রী মাটির উপর পড়ে আছে। তো ভেরু মিয়া তো ধরাধরি করে তাকে বাসায় নিয়ে আসেন। ভেরু মিয়ার স্ত্রী যে সেন্সলেস হয়ে গিয়েছিলেন বিষয়টা এরকম না, তার জ্ঞান ছিল। বাসায় আসার পর তার স্ত্রী সব কথা খুলে বলেন। এর পরের দিন কিন্তু আর একজন হুজুরকে নিয়ে আসা হয়। সেই হুজুর বেশ নাম করা। উনি বাসার চারদিকে ঘুরে দেখলেন, কিন্তু ওই বাঁশঝাড়ের দিকে গেলেন না। কেন উনি ওখান থেকে ফেরত আসলেন? হুজুর বললেন যে আমি আপনাদের বাসায় 3 দিন থাকতে চাই, আপনারা অনুমতি দিলে। হুজুরের থাকার ব্যবস্থা করা হলো। হুজুর রাতের বেলা আসনের মতো করে বসে গেলেন অজু করে। এরপর বিড়বিড় করে কার সাথে যেন কথা বলতে লাগলেন। তো আনুমানিক 30 মিনিট, আধা ঘন্টা বা 1.5 ঘন্টা এরকম একটা সময় এরকম করেছিলেন আর কি। তো এরপর উনি কথাবার্তা থামিয়ে দেন। তো ওই রাতে উনি কাউকে আর কিছু বলেন না যে আসলে ব্যাপারটা কি। পরের দিন বাসার সবাইকে দিলেন এক ভয়ঙ্কর তথ্য। হুজুর বলা শুরু করলেন যে এই যেই জিনেদের উৎপাত এখানে শুরু হয়েছে, এরা আসলে ভিন্ন ধর্মী জিন। অন্যান্য জিন থেকে এদের রাগ একটু বেশি। এরা অধিকাংশ সময় সাপের রূপ ধরে ঘোরাঘুরি করে। এরা মানুষের কোনো ক্ষতি করে না সরাসরি, যদি না মানুষ তাদেরকে আগে ক্ষতি করে। আর যদি তাদের কাউকে একবার ক্ষতি করে বসে, তাহলে এদের ধর্মই হচ্ছে যে ওর বংশকে একদম নির্বংশ করে দেয়া, পুরো পরিবারকে সাফ করে দেয়া। এরা অনেক হিংস্র হলেও এরা শান্ত থাকতেই ভালোবাসে। বড় কোনো ক্ষতি না করলে এরা কিছুই করে না। আর এই যে বাঁশঝাড়ে এই জিনগুলো এসে এখন থাকা শুরু করেছে। তো হুজুর বলেন এই কারণে আমি বাঁশঝাড়ের দিকটাতে যাই নাই। ওই হুজুর বলেন যে কোনো কবিরাজ এখানে আসা মাত্রই বুঝতে পারে এখানে ভয়ঙ্কর এক ধরনের জিনের অবস্থান রয়েছে, এই জন্য ভয়ে তারা ঢোকেই নাই। হুজুর বলেন যে আমিও ভয় পেয়েছিলাম, তবে আপনাদের বাসায় ঢুকতে ভয় পাই নাই, ওই বাঁশঝাড়ের দিকটাতে যেতে ভয় পেয়েছি, এই জন্য আমি ওই দিকটাতে যাই নাই। হুজুর আরো বলেন যে যেদিন ভেরু মিয়া তার ছেলেকে ওই মেলায় নিয়ে গিয়েছেন, সেই দিন ওই ভেরু মিয়া ছেলেকে আবার রেখে যে আজিজ মিয়াকে খুঁজতে গিয়েছেন, এই ছেলে মানে আলিম মিয়া সে জল বিয়োগ করার জন্য ওই পাশের বাঁশঝাড়ে গিয়েছেন। ওখানে ছিল এক জিন রাজার পুরো পরিবার এবং তার অধীনে থাকা কিছু জিন। মূলত ওইখানে তারা থাকে না, ওইটা তাদের চলাচলের পথ। কোনো একটা জায়গায় গিয়েছিল, ওইখানে কিছু সময়ের জন্য বিশ্রাম নিয়েছিল। তো জিন রাজা তার পরিবার সহ ওখানে ছিল। এখন ওই দিক দিয়ে যে বের হবে, ওইখানে এই আলিম মিয়া ছিল দাঁড়িয়ে। ওই দিক দিয়ে যদি আলিম মিয়াকে ক্রস করে তারা চলে যেত, তাহলে আলিম মিয়ার ক্ষতি হতে পারত। এই জন্য এই জিন রাজা
এবং তার সাথে অন্য যারা ছিলেন তাদেরকে বলে যে এখানে একটু দাঁড়াই, ছেলেটা চলে যাক, তারপর আমরা বের হই। আমরা বের হয়ে ছেলেটার ক্ষতি হতে পারে, অযথা ওর ক্ষতি করে লাভটা কি। কিন্তু দেখা যাচ্ছে যে ওই ছেলেটা ওখান থেকে সরে না, মানে আলিম মিয়া ওখান থেকে সরছে না। আলিম মিয়া হয়তো ওখানে দাঁড়িয়ে কিছু একটা ভাবছিল। তো এরই মধ্যে কি হয়েছে, আলিম মিয়া ওখানে জল বিয়োগ করেছে। আর জল বিয়োগ করতে যখন সে শুরু করেছে, তখন এই নাপাক জিনিস হঠাৎ করে এসে এই জিনের রাজার শরীরে লেগেছে। তখনই রাজা কি করেছে, একটা থাপ্পড় মেরেছে। উদ্দেশ্য ছিল আলিম মিয়া যেন ওখান থেকে চলে যায়। থাপ্পড় মেরে যে ওকে মেরে ফেলবে বিষয়টা এরকম না, ছোট মানুষ ভুল করে ফেলছে। এখন আলিম মিয়া হয়েছে কি, থাপ্পড় খাওয়ার পরেই ওইখানে অজ্ঞান হয়ে গেছে। এখন লোকজন না এসে ওকে না সরালে একটু সমস্যাই হয়ে যাচ্ছে, কারণ তখন তো দিনের বেলাতে এইভাবে জিনেরা সরাসরি কাজ করতে পারে না, তাদেরও কিছু বাধ্যবাধকতা রয়েছে। এই জন্য ওরাও একটু অপেক্ষা করছিল। তবে জিনের রাজাকে অন্য যারা ছিলেন আর কি, ওই তার যেই অন্য অনুসারী যারা, তারা বলছিলেন যে রাজামশাই, এই ছেলেটার বিচার আমরা পরে করি, একে আমাদের দেশে নিয়ে গিয়ে বিচার করব। ওর একটা শাস্তি হওয়ার দরকার, ছেলেটা খুব দুষ্টু, ও ভবিষ্যতে এরকম আরও অনেক এই টাইপের কাজ করবে যদি একটু শাস্তি আমরা না দিই। তখন জিনের রাজা সম্মতি দেন, আচ্ছা ঠিক আছে, এটা দেখা যাবে পরে, আগে আমরা এখান থেকে চলে যাই। এর মধ্যে বাদ সেধে বসে জিনের রাজার মেয়ে। সে বলে যে বাবা, ও তো ছোট মানুষ, এটা করে ফেলছে, আমরা যদি এইভাবে সবসময় এরকম চিন্তা করি তাহলে কি আমরাও চলতে পারবো? ছোট মানুষ, ওরা মাফ করে দাও, ওরা আর কিছু বললো না, যা হওয়ার হয়েছে, থাপ্পড় তো মারছই, ওর আর বিচার টিচার করার দরকার নাই। তখন মেয়ের কথা শুনে জিনেরা রাজি হন, যা ঠিক আছে, যা, এই ঝামেলা এখানে শেষ করে দিলাম, ওর আর কিছু হবে না। এরপরে কি হয়েছে, জিনেরা তাদের মতো করে ওখান থেকে চলে গেছে। যেই ঘটনাটা হয়ে গেল, এই ঘটনার পরদিন দুপুরবেলা নাকি ওই যে জিনের রাজার মেয়ে, সে এই আলিম মিয়াকে দেখতে আসছে, যে তার বাবা ছেলেটাকে থাপ্পড় মারলো, ওকে সুস্থ আছে কিনা, না কি অবস্থা, এইটা দেখার জন্য সে আসছে। আর ওই নারী জিনটা, মানে ওই বাচ্চা যেই মেয়ে জিনটা, ওর তো বয়স ছিল কম, তো ও যে আসলে সাপের রূপ ধরে আসছে, ও নিজেও বুঝতে পারে নাই যে ওর এই রূপে মানুষ দেখতে পারবে। তো সে ওই আলিম মিয়াকে মূলত দেখতে আসছে যে ও সুস্থ আছে কিনা। আর ওই সময় হয়েছে কি, এই ভেরু মিয়া ঘরে ঢুকে পড়ছে। ভেরু মিয়া ঘরে ঢোকার পরপরই এই জিনটা, সে আর অদৃশ্য হতে পারে নাই, তার রূপও পরিবর্তন করতে পারে নাই। আর তখন যে ঘটনাটা ঘটেছে, ভেরু মিয়া এই সাপটাকে মেরে ফেলেছে। যেহেতু ওই জিনটা ভালো নিয়েতেই আসছিল, মানুষ তো আসলে বুঝতে পারে নাই। যখন তাকে হত্যা করা হলো, হত্যা করার পর এই রাজা এবং তার স্ত্রী, তারা তো খুব ক্ষিপ্ত হয়ে গেল স্বাভাবিকভাবেই। তো রাজা বলতেছেন তার স্ত্রীকে যে দেখো, তোমার মেয়ে এই ছেলেটাকে বাঁচানোর জন্য আমাকে বললো, ওরা মাফও করে দিলাম, কিন্তু কি হইলো, তোমার মেয়ে ও সুস্থ আছে কিনা সেটা দেখতে গেছে, দেখো নিজের জীবনটা হারাইলো। আর এরাও একটা বারের জন্য বুঝতে পারলো না যে এরকমের সাপ সচরাচর হয় না। ওরা বড় একটা অপরাধ করছে, এটা ভুল না, এটা অপরাধ, এর শাস্তি অবশ্যই আমি দেব। তো এরপরে কি হয়, আলিম মিয়াকে হত্যা করা হয়, এরপর আর একটা ছেলেকে মেরে ফেলে। এর মধ্যে আর একটা ঘটনা ঘটেছিল, এই যে একটা নারী অবয়বের মতো, যার মাথাটা সাপের মতো, সে আসছিল। মূলত এই অবয়বটা ছিল হচ্ছে এই জিন রাজার স্ত্রী। সেও আসলে চাইছিল না যে এইভাবে আরো বেশি হত্যাকাণ্ড হোক, কিন্তু এখানে একটা ব্যাপার ঘটে গেছে, সেটা হচ্ছে যে জিনেদের পরিবারের কোনো সদস্যকে যদি হত্যা করা হয়, তাহলে জিনেদের একটা নিয়ম রয়েছে, কোনো কিছু ত্যাগ করতে হয়, কোনো কিছু দিতে হয়। মুসলিম জিনেরা সাধারণত মানুষদেরকে খাইয়ে দিতে বলেন, অনেক সময় হিন্দু জিনেরাও খাইয়ে দিতে বলেন, ক্ষেত্র বিশেষে ভিন্ন ধর্মী কিছু করতে বলেন। মূলত এইটা বলার জন্যই নাকি সে আসছিল। কিন্তু সমস্যা হয় কি, সে যখনই আসছে, আসার সাথে সাথে তার মুখমণ্ডল যেটা সাপের মতো, এই আকৃতিতে কোনো কারণেই হোক এই
ভেরু মিয়ার স্ত্রী দেখে ফেলেছে, আর তখন তার হাতে থাকা গরম ভাতের মার নিজের অজান্তেই ভয় পেয়ে ওইদিকে ছুঁড়ে মেরেছে, যার ফলে কি হয়েছে, তার মুখের একটা অংশ ঝলসে গেছে। তো সে মূলত আসছিল এটা বলার জন্য যে তোরা এই কাজটা কর, এই সমস্যার এখানে সমাধান হয়ে যাক। যখন এই ঘটনাটা ঘটলো তখন তো আসলে পরিস্থিতি আরো জটিল হয়ে গেল। এরপর থেকে এই যে সমস্যাগুলো চলছে, তো হুজুর এই তথ্যগুলো দেন এবং বলেন যে আচ্ছা দেখি কিভাবে এটা সমাধান করা যায়। তখন হুজুর বলেন যে আর একটা উপায় আছে, আমি দেখি যে এই পদ্ধতিতে কাজটা করা যায় কিনা। তখন হুজুর ভেরু মিয়াকে সামনে রেখেই একটা চিঠি লেখেন এবং বলেন যে গভীর রাত্রে এই পথ দিয়ে একজন জিনের সর্দার যান, তিনি খুব শক্তিশালী মুসলিম জিন, উনি পালকিতে চলে যান। তো ভেরু মিয়া তুমি রাতের বেলা ওখানে দাঁড়াবা, যখন দেখবা একটা পালকি চলে যাচ্ছে তুমি সালাম দিবা, তখন পালকিটা থেমে যাবে। তখন তোমাকে জিজ্ঞেস করবে কেন থামানো হয়েছে, তখন তুমি সাহস করে এগিয়ে গিয়ে এই চিঠিটা দিবা, আর আমি তখন আড়ালে থাকবো, সামনে যেতে পারবো না, এটা একটা নিয়ম। তো সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়। ওই রাত্রেই তাহাজ্জুদের সময়, তখনও ফজর আজান দেয় নাই, তখন একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু হুজুর এবং ভেরু মিয়া দাঁড়িয়ে আছেন। কিছু সময় পর দেখা যায় যে দূরে পালকির মতো কিছু একটা আসছে, তবে পালকিটা শূন্যে ভেসে আসছে, পালকিটা কারা বহন করে নিয়ে যাচ্ছে এটা দেখা যাচ্ছে না। তখন হুজুর বলেন যে আমি দ্রুত একটা গাছের আড়ালে চলে যাচ্ছি, বাকি কাজটা তোমাকেই করতে হবে। হুজুর আড়ালে চলে যান যদিও, এবং আড়ালে থেকে দেখছিলেন। ওই পালকিটা যখন কাছাকাছি চলে আসে ভেরু মিয়া সালাম দেন, সাথে সাথে পালকিটা থেমে যায় এবং ভিতর থেকে খুব মোলায়েম কণ্ঠেই বলে ওঠে যে সালামের উত্তর দিয়ে যে আপনি কেন আমাকে থামিয়েছেন বলেন। তখন ভেরু মিয়া সামনে এগিয়ে গিয়ে ওই চিঠিটা ধরেন। ওই পালকির ভেতর থেকে শুধু একটা হাতের একটা অগ্রভাগ বের হয়ে চিঠিটা নেয়। মনে হলো যে চিঠিটা ভেতর থেকে পড়ার পর তখন ভেতর থেকে বলে উঠলো আচ্ছা ঠিক আছে, আপনারা যান, বাড়িতে চলে যান, কালকে রাতের বেলা আমি আপনার বাড়ির বাঁশবাগানে আসব, তারপর দেখি বাকিটা কি করা যায়। এখনই কথা দিতে পারছি না, এখানে যেহেতু হত্যাকাণ্ড হয়ে গেছে এই সমস্যাগুলো খুব জটিল হয়, এগুলো সাধারণত সমঝোতার মাধ্যমে এই বিষয়গুলো সমাধান করতে হয়, অন্য কোনোভাবে সমস্যার সমাধানগুলো করতে গেলে ঝামেলা হয়। আপনি চলে যান, বাকিটা ইনশাল্লাহ আগামীকাল দেখা যাবে। তো এরপরে ভেরু মিয়া ওখান থেকে সরে চলে আসেন, ওই পালকিটাও এইভাবে চলতে থাকে, আবার একটা জায়গায় গিয়ে অদৃশ্য হয়ে যায়। তো যখন এই কথাগুলো আবার ভেরু মিয়া ওই হুজুরকে বলেন যে এই ঘটনা, তখন বলেন আচ্ছা ঠিক আছে, আগামীকাল রাতের বেলা আমরা ওই বাদশাহের ওখানে যাব, দেখি কি হয়। তো ওই রাতটা ওভাবে কেটে যায়। পরের দিন অপেক্ষা আছেন কখন রাত হবে। রাত তখন গভীর, আনুমানিক 12টা 1টারও বেশি। গ্রামে রাত 12টা 1টা মানে তো অনেক রাত, বিশেষ করে ওই সময়ের প্রেক্ষাপটে 50-এর দশক, তখন তো ওখানে বিদ্যুৎও আসে নাই। অনেক রাত ওনারা অপেক্ষা করছেন। হঠাৎ করেই দেখা যায় যে একজন খুব সুঠাম দেখি জুব্বা পরিহিত একটা লোক, মনে হচ্ছে তার শরীর থেকে নূর বা আলো ছড়াচ্ছে, এবং তার সাথে একই রকম আরও 9-10 জন আছে। তো তারা হেঁটে হেঁটেই আসছে, মনে হচ্ছে মাটির উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে। তো ওনারা কাছাকাছি আসতেই হুজুর এবং ভেরু মিয়া দুজনই তাদেরকে সালাম দেন। হুজুর বলে দিয়েছিলেন ইনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে আপনি গত রাত্রে পালকিতে চিঠি দিয়েছিলেন, উনি আসছে তার কথা অনুযায়ী। তো হুজুর যখন এই দুইজনকে দেখেছেন, মানে ওই জিনের যিনি সর্দার যখন এই দুইজনকে দেখেছেন, তখন তাদেরকে ওখানেই থাকতে বলেন ইশারা করে যে আপনারা ওখানেই দাঁড়িয়ে থাকেন। এরপর কি হয়, হুজুর তো আর ভেরু মিয়া দুজন ওইখানে দাঁড়িয়ে থাকেন, আর ওই জিনের সর্দার কি করেছে, তার পাশে দুইজন তার অনুগত জিন কিছু একটা বলার পর কি করলো, ওই দুইজন জিন হাঁটতে হাঁটতে বাসার ভেতরে চলে গেল। যাওয়ার পর মোটামুটি 30 সেকেন্ড বা 1 মিনিট এরকম হবে। এরপর তারা দুইজন আবার ফেরত আসলো, আসার পরে ওই জিনের সর্দারের পেছনে দাঁড়ালো। এরপর মনে হলো বাসারের ভেতর থেকে কোন একটা শব্দ আসছে, শব্দ মানে কেউ হেঁটে আসলে বা এরকম হলে যেরকম শব্দ হয় এরকম। তো দেখা গেল যে সত্যি এরকম আরও 9-10 জন আবার ওই বাসারের ভেতর থেকে আসছে, তবে তাদের চেহারা এরকম নুরানি না, এরকম না, তবে কিছুটা ভয়ঙ্কর, খুব যে ভয়ঙ্কর তা না,
মনে হচ্ছে মানুষের অবয়বই, কিন্তু কিছুটা ভয়ঙ্কর। হঠাৎ করে কেউ দেখলে ভয় পাবে, কিন্তু ভয়েতে মারা যাবে বিষয়টা এরকম না। তো তারা যখন আসে একে অপরের সাথে কুশল বিনিময় করে, জিনের সর্দার কুশল বিনিময় করে। হুজুর আবার বেনুমিয়াকে বলেন, এই যে দেখেন, এইটাই হচ্ছে সেই জিনটা যার মেয়েকে আপনি মেরে ফেলছেন, এই হচ্ছে তার গোত্রের সর্দার বা তার গোত্রের রাজা। তো একে অন্যের সাথে কুশল বিনিময় করছে, কি কথা হচ্ছে এটা কিন্তু ওই হুজুর এবং বেনুমিয়া শুনতে পাচ্ছেন। তো ওই মুসলিম জিনের সর্দার তিনি ওই হিন্দু জিনের ওই সর্দারকে বলছেন বা রাজাকে বলছেন যে আসলে একটা ঘটনা তো ঘটে গেছে, যেহেতু তার পরিবারের 2 জন সদস্যকে তারা ইতিমধ্যে হারিয়ে ফেলেছে, তা আপনি এই বিষয়টা সমঝোতায় চলে আসুন। এদিকে বলে যে না, ওই ইচ্ছা করে কাজটা করছে, ও ভুল করে করলে আমি মাফ করে দিতাম বা সমঝোতায় আসতে পারতাম। আমার ওয়াইফ গেছিল সেখানে, মানে আমার স্ত্রী সেখানে গেছিল, তার মুখে এরকম ছুঁড়ে মারছে, মানে সব কথা কিন্তু ওই হিন্দু জিনের রাজাটা বলতে থাকে, বলে যে ওকে মাফ করা যাবে না। তো একটা পর্যায়ে এই 2 জনের মধ্যে কথা বলতে বলতে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়, মনে হচ্ছে এখনই তাদের মধ্যে যুদ্ধ লেগে যাবে। ওই সময়ে ওই মুসলিম জিনের যিনি সর্দার, তো উনি বললেন যে দেখেন, আমাদের সাথে তো সাম্রাজ্য বিস্তার নিয়ে কোনো বিরোধ নাই, আপনার সাথে তো আমার ব্যক্তিগতভাবে কোনো বিরোধ নাই, আসছে একটা সমঝোতা করার জন্য, আপনি সমঝোতা করে ফেলুন, এটাই ভালো হবে, এটা আমাদের সবার জন্যই ভালো হবে। যেহেতু একটা হয়েই গেছে, ভুল বুঝাবুঝি হয়ে গেছে, একটা প্রাণহানি হয়ে গেছে, এটা তো চলতে পারে না। তো একটা পর্যায়ে ওই হিন্দু জিনের রাজা রাজি হয়ে যায়। তখন উনি আবার বলেন যে দেখেন, আমরা কোনো ওয়াদা করলে সেটা কেমন হয় আপনি তো জানেন, আপনি নিজেও তো জিন, আমরা আমাদের ওয়াদাগুলো কিভাবে রক্ষা করি। আমি ওয়াদা করছি যে আমার সন্তান হত্যার বদলা আমি এদের বংশের সবাইকে মেরে ফেলে নিব। এখন যেহেতু আমি এই ওয়াদা করছি আর আপনিও আমাকে অনুরোধ করছেন, আমি আপনার কথাও মেনে নিলাম, আর যেহেতু ওয়াদা করছি আমি ওদের কাছ থেকে কোনো ধরনের কোনো বিষয় নিতে চাই না, কোনো বলি নিতে চাই না, কোনো ভোগ নিতে চাই না, কারণ সন্তান হত্যার বিনিময়ে আমি এগুলো নিতে চাই না। যেহেতু ওয়াদা করছি, এর অন্য 2 সন্তান যারা জীবিত আছে এদের শারীরিক কিছু সমস্যা দেখা দেবে, এছাড়া আর কোনো সমস্যা হবে না, এতটুকুই বলে চলে যাচ্ছি। তখন এই বিষয়টা ওই যে মুসলিম যেই জিন যিনি আসছিলেন উনি বলেন আচ্ছা ঠিক আছে, তবে এটা এই পর্যন্তই রাখেন, বংশ পরম্পরায় যেন এই সমস্যাটা না চলে। তখন ওই জিনের যিনি সর্দার, বিশেষ করে হিন্দু জিনের যিনি সর্দার, উনি বলেন আচ্ছা ঠিক আছে তাই হবে। তো এরপর আবার ওই হিন্দু জিনের ওই দলটা তারা বাদশাহের মধ্যে চলে যায়, আর তারাও ওই জায়গা ছেড়ে চলে যাবে এটাও কথা দেয়। তারপর কি হয়, এই যে জিনেরা আসছিল, এই যে হুজুর এবং বেনুমিয়ার সাথে সালাম বিনিময় করে তারাও বিদায় নেন। তো এরপরে কিছুদিন স্বাভাবিক যায়। তারপর হয় কি, এই বেনুমিয়ার একদম ছোট ছেলে, সেই ছেলেটা কানে কম শুনতে শুরু করে, এক কানে তো শোনেই না, আর এক কানে কিছুটা শোনে। আর এই যে আজিজ মিয়া, তার একটা পা পঙ্গু হয়ে যায় এবং সারা জীবন পঙ্গুই ছিল, কিন্তু এরকমই ছিল। এই যে আজিজ মিয়া, তার নাতি হচ্ছে এই মাসুদ রানার বন্ধু, যার কাছ থেকে ঘটনাটা শোনা হয়েছে। তো ওই সমস্যা ওই পর্যন্তই, কিন্তু এরপরে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। তো এভাবেই এই বিষয়টা সমাধান হয়েছিল। প্রিয় লিসেনার্স, এই ঘটনায় একটি বিষয় আমি উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে জিনেরা স্বভাবগতভাবেই তারা সাপের রূপে থাকতে পছন্দ করে। যেমন নারীরা স্বভাবগতভাবেই তারা সেজেগুজে থাকতে পছন্দ করে, ঠিক তেমনি জিনেরা স্বভাবগতভাবে সাপের আকৃতি থাকতে পছন্দ করে। এই আকৃতিতে থাকলে তাদের বেশ কিছু সুবিধাও নাকি থাকে, এরকম শুনেছি। তো এই জন্যই মূলত তারা অধিকাংশ সময় সাপের আকৃতিতে থাকে। তো এই সাপের আকৃতি থাকা জিনেরা মুসলিম জিনও হতে পারে, হিন্দু জিনও হতে পারে, অন্য ধর্মাবলম্বী জিনও হতে পারে। জিনদের মধ্যেও কিন্তু বিভিন্ন ধর্মের জিন রয়েছে। তো হয় কি, অনেক সময় আমরা দেখেছি যে এই ধরনের কোনো জিন সাপকে যদি কেউ মেরে ফেলে, তাহলে এই জিনেরা মারাত্মক প্রতিশোধ নেয়। ছোটবেলায় শুনতাম কোনো একটা সাপকে মারলে সেই সাপ প্রতিশোধ নেওয়ার জন্য পুরো বংশকে শেষ করে দেয়, ভিটেমাটি একদম নিশ্চিহ্ন করে দেয়। মূলত সব সাপ না, শুধু ভুলক্রমে কোনো জিন সাপকে মেরে ফেললে, যারা
সাপের আকৃতিতে রয়েছে যে জিনগুলো, তাদেরকে মেরে ফেললে ওরা এই ধরনের প্রতিশোধ নিতেই পারে। যেহেতু এদের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী রয়েছে, সাধারণত হিন্দু যে জিনেরা যারা সাপের আকৃতি থাকতে পছন্দ করে, হিন্দু পুরাণে বিভিন্ন ঘটনা আছে, সেখানে এই ধরনের সাপগুলোকে মনসা বলা হয়। এটার অনেক ডিটেলস রয়েছে, সেটাই যাব না। এটা